এরপরে আমরা যেটা দেখব যে একজন মূল্যায়ন করতে গিয়ে, মানে খাতা মূল্যায়ন করতে গিয়ে আমরা যে এতক্ষণ খাতা মূল্যায়ন করলাম, খাতা মূল্যায়ন করার পরেও অনেক শিক্ষকের অনেক প্রশ্নর অবতারণা হয়েছে। তো এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। আসলে এই উত্তরগুলো একজন বিশেষজ্ঞ পরীক্ষা এবং মূল্যায়ন ইউনিটের, বাংলাদেশ পরীক্ষা উন্নয়ন ইউনিট, এবং তিনি বিশেষজ্ঞ একজন পরীক্ষক জনাব ওবায়দুস সাত্তার। তো তিনি সেসিপ এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের একজন কর্মকর্তা। তো তিনি তার ইউটিউব চ্যানেলে বেশ দুইটি ভিডিও এই সম্পর্কে আপলোড করেছিলেন। তো এই অ্যাসাইনমেন্ট বিষয়ক দুটি ভিডিওতে বিভিন্ন শিক্ষক মতামত প্রকাশ করেছে এবং এই মতামতের ভিত্তিতে বা প্রশ্নগুলোর উত্তর তিনি দেওয়ার চেষ্টা করেছেন। তো সেই উত্তরগুলো এবং প্রশ্নগুলো নিয়েই আমি এই স্লাইডটি সাজিয়েছি। তো এখানে প্রথমেই যে প্রশ্ন একজন করেছিলেন যে অ্যাসাইনমেন্ট লেখার ক্ষেত্রে ক খ গ ঘ এইরকমভাবে নাম্বার দিয়ে লিখতে হবে নাকি না প্যারা করে লেখা যাবে। তো সেক্ষেত্রে তিনি বলেছিলেন যে ক খ গ ঘ লেখা যাবে কি যাবে না সেটা নির্ভর করবে আমাদের নির্দেশকের উপর, রুব্রিক্সের উপর। তো যদি ওখানে ক খ গ লেখা, যেমন বিশেষ করে বিজ্ঞান বিভাগের এখানে অ্যাসাইনমেন্টটা আমরা যদি একটু খেয়াল করি, অ্যাসাইনমেন্টের ঘরে যে বিষয়গুলো দেওয়া থাকে সেক্ষেত্রে যদি ওখানে ক খ গ ঘ দেওয়া থাকে সেক্ষেত্রে কিন্তু আমাদের ক খ গ ঘ উল্লেখ করেই লিখতে হবে। তো বিজ্ঞান বিভাগের যে বিষয়গুলো আছে সেইগুলোর ক্ষেত্রে ক খ গ ঘ এইগুলোই উল্লেখ করে লিখতে হবে। বাকি যেগুলো আছে সেইগুলো এরকম নির্দিষ্ট করে ক খ গ ঘ না লিখলেও চলবে, তিনি এইভাবেই বলেছেন। তো এই কারণে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী যারা আছে তারা অবশ্যই ক খ গ ঘ মেনশন করেই লিখবে। বাকি শাখার যারা আছে তারা প্যারা করে লিখতে পারে, ক খ গ ঘ নাম্বার দিয়েও লিখতে পারে, অথবা তারা ওভারঅল একটা অ্যাসাইনমেন্ট পুরোটাও লিখতে পারে, এতে কোনো সমস্যা নেই। এরপরে যে প্রশ্নটা করা হয়েছিল যে অ্যাসাইনমেন্টের শিরোনাম কি হবে, তো এখানে তিনি খুব সুন্দরভাবে বলেছিলেন যে দ্বিতীয় কলামের অ্যাসাইনমেন্ট শিরোনামটা দেয়া আছে। অর্থাৎ এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি দ্বিতীয় কলাম, এই দ্বিতীয় কলামের এই যে প্রথমেই অ্যাসাইনমেন্ট শিরোনামটা এখানে দেয়া আছে। তো প্রথমের দিকের যে অ্যাসাইনমেন্টগুলো ছিল সেখানে কিন্তু অনেক সময় অ্যাসাইনমেন্টের ঘরে যে গাণিতিক সমস্যা দেওয়া ছিল বা বর্ণনা অনেক বড় ছিল, যেটা আসলে অ্যাসাইনমেন্ট শিরোনামের আমাদের কাভার পেজে লেখা কিন্তু বেশ কষ্টসাধ্য ব্যাপার ছিল। তো পরবর্তীতে কিন্তু ওই অ্যাসাইনমেন্টের শিরোনাম কিন্তু অনেকবার চেঞ্জ করা হয়েছে, বদলানো হয়েছে। তো এখানে ছোট আকারে একটা অ্যাসাইনমেন্ট শিরোনাম দেওয়া আছে। তো এইটা কিন্তু আমরা অ্যাসাইনমেন্ট শিরোনাম হিসেবে ব্যবহার করব। এরপরে আরও যে প্রশ্নগুলো ছিল, প্রথম দ্বিতীয় অনেকেই দেখা গেছে যে এই ভিডিও করার পরে বা ভিডিওর অনেক আগেই খাতা জমা দিয়ে দিয়েছে, অ্যাসাইনমেন্ট জমা দিয়ে দিয়েছে, সেক্ষেত্রে সে কী করবে। তো তিনি বলেছিলেন যে যেটা জমা হয়ে গেছে ইতিমধ্যে সেইটা নিয়ে আর চিন্তা না করার জন্য, যতটুকু সে লিখে জমা দিয়েছে ততটুকুর মধ্যেই তার মূল্যায়ন করা হবে এবং ভবিষ্যতে যাতে এই ভুলগুলো আর না হয় সেটার জন্য তিনি বলেছিলেন। এরপরে একজন শিক্ষক এখানে প্রশ্ন করেছিলেন যে উত্তরপত্রের ভিতরে মার্কিং করা হয়ে গেছে, এক্ষেত্রে করণীয় কী। যেহেতু অ্যাসাইনমেন্টের ভিতরে সব নাম্বার দেয়া যাবে না এবং বলাই হয়েছিল যে সবল অংশটা কালি দিয়ে এবং দুর্বল অংশটা লাল কালি দিয়ে দাগাতে হবে। তো ভিতরে নাম্বারটা দেওয়া যাবে না, কী জন্য, যদি কোনো কারণে দেখা যায় যে মূল্যায়ন যথাযথ হয়নি বা মূল্যায়ন নিয়ে যদি কোনো প্রশ্ন ওঠে সেক্ষেত্রে কিন্তু সেটা বোর্ডে চলে যাবে এবং বোর্ডের যারা পূর্ণ নিরীক্ষক বা পরীক্ষক আছেন তারা কিন্তু এই খাতাটা আবার মূল্যায়ন করবেন। তো আমি যদি ভেতরে নাম্বার দিয়ে দিই সেক্ষেত্রে দ্বিতীয় যিনি মূল্যায়ন করছেন তিনি কিন্তু প্রভাবিত হবেন। তো সেইটা যাতে না হয় সেই জন্যই কিন্তু আমাদের ভিতরে কোনো নাম্বার দেওয়া যাবে না। তো যদি কেউ দিয়ে ফেলেন, এখানে স্যার যেটা বলেছিলেন যে যদি কেউ দিয়ে ফেলেন সেই ক্ষেত্রে দুশ্চিন্তা করার কোনো কারণ নেই, পরবর্তীতে যাতে আর না দেন সেটার জন্য তিনি বলেছিলেন। এরপরে যে প্রশ্নটা ছিল যে অ্যাসাইনমেন্ট বাতিল হয়ে, মানে বাতিলের যে কারণগুলো আমরা বলেছিলাম, প্রথমে আমি দেখাইছিলাম যে বাতিল হতে পারে কী কী কারণে, হুবহু কপি করার কারণে বা অনলাইন থেকে লেখার কারণে। তো যদি এরকম হয়ে থাকে সেক্ষেত্রে বাতিল হয়ে গেলে সেটা কি আবার শিক্ষার্থীরা লিখতে পারবে কিনা পুনরায়। তো স্যার এখানে যে উত্তরটা করেছিলেন যে যদি বাতিল হয়ে যায় সেক্ষেত্রে 2021 সালে যারা পরীক্ষার্থী তাদের নতুন করে অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার কোনো সুযোগ নেই, তবে 22 সালে যারা পরীক্ষার্থী আছে তাদের অ্যাসাইনমেন্টটা ফেরত দেওয়া হবে এবং পুনরায় লেখার জন্য সুযোগ দেওয়া যাবে। অর্থাৎ যদি বাতিল হয়ে থাকে 21 সালের জন্য সেটা বাতিলই থাকবে, সেই নাম্বারটা থেকে সে বঞ্চিত হবে।
আর যদি সেটা 22 সালের হয়ে থাকে, 22 সালের পরীক্ষার্থীদের জন্য হয়ে থাকে, সেক্ষেত্রে 22 সালের যারা পরীক্ষার্থী তারা এই সুযোগটা পেতে পারে। বাতিল হওয়ার পরে আবার তাদের দেয়া হবে এবং তারা আবার নতুন করে লিখতে পারে। এরপরে যে প্রশ্নটা একজন করেছিল যে কেমিস্ট্রিতে আমরা কিভাবে লিখবো, কেমিস্ট্রি অ্যাসাইনমেন্টটা কিভাবে লিখবো, এটা হচ্ছে ওই যে রুব্রিক্স অনুপাতে লিখতে হবে, ক খ গ ঘ এরকম নাম্বার দিয়েই লিখতে হবে। স্যার এখানে সুন্দরভাবে সেটার উত্তর দিয়েছেন। এরপরে যেটা ছিল যে এখানে এসএসসি কাভার পেজে আমরা বোর্ডের নাম, পিতার নাম, মাতার নাম বড় হাতের অক্ষরে লিখবো কিনা। তো বড় ছোট মানে ক্যাপিটাল লেটারেও লেখা যেতে পারে, ছোট হাতের অক্ষরেও লেখা যেতে পারে, তবে স্পষ্টভাবে বোঝার সুবিধার্থে ইংরেজি বড় হাতের অক্ষরে লেখার জন্যই স্যার এখানে বলেছিলেন। এরপরে যেটা আছে যে অ্যাসাইনমেন্টে নীলকালি ব্যবহার করা যাবে কিনা। তো স্যার এখানে বলেছিলেন যে শিক্ষার্থী হিসেবে অ্যাসাইনমেন্ট ডেকোরেশনের জন্য নীল কলম ব্যবহার করা যাবে, অর্থাৎ শিক্ষার্থী তার অ্যাসাইনমেন্টের সৌন্দর্য বৃদ্ধির জন্য চাইলে নীলকালি ব্যবহার করতে পারবে। এরপরে যে প্রশ্নগুলো ছিল যে বাংলায় লেখা থাকে, কিন্তু মানে প্রশ্ন যদি বাংলায় লেখা থাকে ইংরেজিতে উত্তর করে দিলে নাম্বার সমস্যা আছে কিনা। তো এখানে স্যার যেটা বলেছিল যে বাংলা ইংরেজি কোনো বিষয় না, এখানে রুব্রিক্স অনুপাতে একজন শিক্ষার্থী লিখেছে কিনা সেইটা মূল বিষয়। অর্থাৎ একজন শিক্ষার্থী বাংলাতেও লিখতে পারে, ইংলিশেও লিখতে পারে, কিন্তু রুব্রিক্স অনুপাতে লেখা থাকলেই সে উত্তরের নাম্বার পেয়ে যাবে। এরপরে যেটা বলা ছিল যে 12 তারিখ নির্দেশনা, এর আগেও আমি বলেছিলাম যে ইতিমধ্যে সে জমা দিয়ে দিয়েছে। কেউ যদি জমা দিয়ে থাকে, সেই অনুপাত যদি না লিখে থাকে, এখানে যে নির্দেশনাগুলো দেওয়া আছে সেই নির্দেশনা অনুপাতে যদি কেউ না লিখে থাকে, সেক্ষেত্রে করণীয় কী। স্যার বলেছিল যে এটা নিয়ে আর দুশ্চিন্তা করার দরকার নাই, ভবিষ্যতে যে অ্যাসাইনমেন্টগুলো আমরা জমা দিব সেইটা যাতে ঠিক থাকে। এরপরে যে প্রশ্নটা ছিল যে নাম্বার দেওয়ার ক্ষেত্রে ভেতরে আমরা বলা হয়েছিল যে সবল অংশটা কালো কালি দিয়ে আমরা দাগাবো এবং দুর্বল অংশটা লাল কালি দিয়ে দাগাবো। তো এখানে যিনি প্রশ্ন করেছেন তিনি বলেছেন যে ভেতরে আমরা নাম্বার দিলাম না, ঠিক আছে, কিন্তু আমরা যখন লাল কালি এবং কালো কালির ব্যবহার করছি তখন তো যিনি পূর্ণ মূল্যায়ন করবেন, বোর্ডের যিনি শিক্ষক আবার মূল্যায়ন করবেন, তিনি তো তাহলে এই কালো এবং লাল কালি দেখে তো প্রভাবিত হয়ে যাবেন এবং তিনি সেখানে কম বেশি নাম্বারের একটা ভেরিয়েশন চলে আসতেই পারে, এরকম একটা প্রশ্ন করেছিলেন। স্যার যেটা উত্তর দিয়েছেন যে দ্বিতীয় যিনি পরীক্ষক এটা মূল্যায়ন করবেন তিনি দেখবেন যে রুব্রিক্স অনুপাতে একজন শিক্ষার্থী লিখেছে কিনা। কারণ প্রথম পরীক্ষক বা যিনি খাতা অ্যাসাইনমেন্ট মূল্যায়ন করেছেন তিনি সঠিকভাবে মূল্যায়ন করেছেন কিনা, বা তিনি যে অংশটা কালো কালিতে দাগ দিয়েছেন বা লাল কালিতে দাগ দিয়েছেন সেটা ঠিক আছে কিনা, এবং রুব্রিক্স অনুপাতে লেখার পরেও তিনি নাম্বার ঠিক মতো দিয়েছেন কিনা, সেইটা কিন্তু সেই দ্বিতীয় পরীক্ষক কিন্তু দেখবেন। তো সেই কারণে এখানে ভিতরে লাল কালো কালির দাগ থাকলে প্রভাবিত হওয়ার কোনো সম্ভাবনা নেই। সব শিক্ষক যিনি দ্বিতীয়বার মূল্যায়ন করবেন তিনি দেখবেন যে রুব্রিক্স অনুপাতে লেখা আছে কিনা। তো রুব্রিক্সটা ঠিক রাখলেই মোটামুটি সব ঠিক থাকবে। স্যার এইভাবেই উত্তরটা দেওয়ার চেষ্টা করেছেন। এরপরে যে প্রশ্নটা আছে যে এটা একজন শিক্ষার্থী করেছে যে যেদিন জমা দিতে চাই সেই দিন 20 টাকা করে স্কুলে নেয় আর 2টা করে কাভার পেজ দেয়। তো এই ক্ষেত্রে যেটা বোর্ড থেকে বলা ছিল যে কোনো রকম টাকা নেওয়া যাবে না, যদি প্রতিষ্ঠান থেকে কোনো কাভার পেজ দেওয়া হয় সেক্ষেত্রেও কোনো টাকা নেওয়া যাবে না। তো এইটা যদি এরকম টাকা নিয়ে থাকে সেক্ষেত্রে স্যার যেটা বলেছে যে সুনির্দিষ্ট অভিযোগ থাকলে স্থানীয় কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করতে, অবশ্যই এরকম টাকা নেওয়ার কোনো বিধান নেই। এরপরে বলা আছে যে শিক্ষার্থীরা যে অ্যাসাইনমেন্ট লেখার সময় ভুল হলে ফ্লুইড ইউজ করতে পারবে কিনা। তো স্যার যেটা বলেছেন যে ফ্লুইড ইউজ করা যাবে না, যদি ভুল হয় এক টানে কেটে দিয়ে আবার পুনরায় লেখার জন্য স্যার উৎসাহিত করেছেন। ফ্লুইড ব্যবহার করা না করাই ভালো। এরপর বলা আছে শিরোনাম কি বাংলায় না ইংলিশে লিখতে হবে। তো এখানে যেহেতু অ্যাসাইনমেন্ট বাংলা মিডিয়াম যেটা, সেটাতে বাংলাতে অ্যাসাইনমেন্ট যেখানে দেয়া হয়েছে সেখানে বাংলাতেই লিখতে হবে, ইংলিশে যে অ্যাসাইনমেন্টগুলো আছে সেগুলো ইংলিশেই লিখতে হবে। এরপরে যে প্রশ্ন আছে যে সবাই ইন্টারনেট থেকে দেখে লিখছে, সেক্ষেত্রে কিভাবে মূল্যায়ন হবে, এরকম একটা প্রশ্ন একজন শিক্ষক মহোদয় করেছিলেন। তো এখানে স্যার খুব সুন্দরভাবে উত্তর দিয়েছেন যে
জ্ঞান অর্জনের জন্য একজন শিক্ষার্থী ইন্টারনেট সহ বিভিন্ন তথ্য ভাণ্ডার হতে জ্ঞান সংগ্রহ করতে পারে, তাতে কোনো বাধা নেই। তবে শিক্ষার্থীদের উপস্থাপনের সময় যেন সক্রিয়তা, নিজস্বতা এবং সৃজনশীলতা প্রকাশ পায় সে বিষয়টি খেয়াল রাখতে বলেছেন। তো আমরা প্রথমেই যেটা দেখেছিলাম যে একজন শিক্ষার্থীকে আমি যদি শিখিয়ে দিই যে কীভাবে প্রশ্নের উত্তর করতে হয় এবং কোথায় থেকে করতে হয়, তাহলে কিন্তু আমরা আমাদের এই খুব সহজেই একজন শিক্ষার্থীকে এই অনলাইনের যে নির্ভরতা এটা কিন্তু আমরা কমায় দিতে পারবো। তো এরপরে যে প্রশ্নটা ছিল যে মূল্যায়ন করার পরে নাম্বারটা কোথায় কোথায় লিখতে হবে, কারণ মোটের একটা ঘর ছিল এবং সর্বমোটের একটা ঘর ছিল। তো এখানে মোট এবং সর্বমোট দুইটা জায়গাতেই একই নাম্বারই বসাতে হবে, যোগফল যেটা আসবে সেই দুইটা একই নাম্বারই বসাতে হবে। আমরা কিন্তু প্রথমের দিকে যে নাম্বার আমরা কাভার পেজে যে নাম্বারের জায়গা সেখানে কিন্তু দেখাই দিয়েছি যে যে নাম্বারটা টোটাল নাম্বার হয় সেটা আমরা দুই জায়গাতেই বসিয়েছি। এটাই ছিল প্রশ্ন। এবং সর্বশেষ একটা প্রশ্ন ছিল একজন পরীক্ষার্থীর অভিযোগ বলা যায় যে অনেক বড় একটা অভিযোগ করেছে যে তার এখানে যেমন বলা আছে 2021 সালের এইচএসসি পরীক্ষার্থীদের জীবন কি কোনো দাম নেই, ক্লাস না করি তাহলে পরীক্ষা আমরা দিব না, অ্যাসাইনমেন্টের মাধ্যমে মূল্যায়ন করতে হবে। তো এখানে একজন শিক্ষার্থী অবশ্য এটা তাদের মনের কষ্টর প্রেক্ষিতে হয়তো এই কথাটা বলেছে, কিন্তু আসলে সে যে কথাগুলো বলেছে আসলে যৌক্তিক কথা হয় নাই। স্যার এখানে খুব সুন্দরভাবে উত্তর দেওয়ার চেষ্টা করেছে যে একজন শিক্ষার্থীর জীবনের দাম নেই এই কথাটি ঠিক নয়। কোনো পরীক্ষা ছাড়া শিক্ষার্থী পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণ করে দেওয়াটা একটি সহজ সমাধান, কিন্তু এর মাধ্যমে যেমন শিক্ষার্থী আত্মমর্যাদা ক্ষুণ্ণ হয় তেমনি পরবর্তী শ্রেণীর জন্য প্রস্তুত হতে পারে না। অর্থাৎ এখানে 2020 সালের যারা পরীক্ষার্থী ছিল এইচএসসি তাদের কিন্তু অটোপাস দেওয়া হয়েছিল, এবং এই অটোপাসটা দেওয়ার পরবর্তীতে তাদের যে সামাজিক অবস্থান যেখানে সেখানে কিন্তু দেখা যায় তাদের অটোপাস হিসেবে তাচ্ছিল্য করা হয়। তো তোমরা একজন শিক্ষার্থী যখন এই অ্যাসাইনমেন্টের মাধ্যমে মূল্যায়ন করা হবে সেক্ষেত্রে কিন্তু সেখানে আর অটোপাসের যে একটা তকমা সেটা কিন্তু আর থাকবে না। তো মনে হয় শিক্ষার্থী এই বিষয়টা অনুধাবন করতে পারে নাই। তো স্যার এখানে খুব সুন্দরভাবে এটার ব্যাখ্যা দিয়েছেন, এবং পরবর্তী ক্লাসে ওঠার জন্য এটা কতটুকু গুরুত্বপূর্ণ সেটাও কিন্তু স্যার বোঝানোর চেষ্টা করেছেন। তো এখানে স্যার আরও বলেছিলেন যে ফলে সে পরবর্তী শ্রেণীতে নিজের শিক্ষা জীবন সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে বিভিন্ন রকমের প্রতিবন্ধকতার সম্মুখীন হয়। আমাদের কাছে শিক্ষার্থীদের জীবন অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই আমরা সমগ্র জাতি মিলে চেষ্টা করছি যেন এই মহামারীর মধ্যেও তাদের শিখন অগ্রগতি অ্যাসাইনমেন্ট কার্যক্রমের মাধ্যমে নিশ্চিত করা যায়। তাছাড়া অ্যাসাইনমেন্টের গ্রহণ এবং জমাদানের ক্ষেত্রে শিক্ষার্থীর অভিভাবক এবং এর মাধ্যমে জমাদানের ব্যাপারে উৎসাহিত করা হয়েছে। শিক্ষার্থীকে শিক্ষাঙ্গনে যাওয়ার ব্যাপারে নিরুৎসাহিত করা হয়েছে এবং প্রতি ক্ষেত্রে স্বাস্থ্যবিধি সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। সুতরাং এসএসসি এবং এইচএসসি পরীক্ষার্থীদের জীবন কোনো দাম নেই এই কথাটাই ঠিক নয়। তো এখানে স্যার তার কথার যার প্রশ্ন যেটা ছিল সেটা খুব সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছেন। তবে সব মোট কথা এইরকম যে আমরা শিক্ষার্থীর শিক্ষা জীবন যাতে কোনো বাধার সম্মুখীন না হয় সে দিক বিবেচনা করেই কিন্তু এই ব্যবস্থাগুলো নেওয়া হয়েছে।